নমস্কার বন্ধুরা, পুরনো বছর শেষ হতে চলেছে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই আসবে নতুন বছর। তো নতুন বছরে আপনার আর্থিক জীবনকে আরও সমৃদ্ধশালী করার জন্য আমার তরফ থেকে রইল আপনাদের জন্য 5টা টিপস। টিপ নম্বর 1, অ্যাসেস ইওর কারেন্ট ফিনান্সিয়াল পজিশন। আপনাকে সবার প্রথমেই আপনার বর্তমান যে ফিনান্সিয়াল পজিশন আছে না, সেটাকে অ্যাসেস করতে হবে। আপনার এখন অবস্থা কেমন আছে সেটাকে জানতে হবে। সেটা কিভাবে জানবেন? তার জন্য আপনাকে আপনার নেট ওর্থ বা নেট ওয়েলথ ক্যালকুলেট করতে হবে। তো নেট ওর্থ বা নেট ওয়েলথ কীভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা ক্যালকুলেট করতে গেলে আপনাকে বেসিক্যালি ব্রডলি দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে আপনার অ্যাসেট, আর একটা হচ্ছে আপনার লায়াবিলিটিস। অ্যাসেট মানে হলো আপনার ধনসম্পদ। আপনার ধনসম্পদগুলো যেগুলো আছে সেগুলো অ্যাসেট কলমেতে থাকবে, আর লায়াবিলিটিস মানে বাজারে যেগুলো আপনার দেনা বা দায় আছে সেগুলোকে আমি বলবো লায়াবিলিটিস। এইবার অ্যাসেট যেটা, সেই অ্যাসেটের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরিজ আছে। সেই ক্যাটাগরিগুলো কী কী? প্রথমে যেটা আসছে সেটা হলো প্রপার্টিজ। তো প্রপার্টিজের মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টিজ থাকতে পারে। সেগুলো যেমন ধরুন, আপনার হাউস একটা প্রপার্টি, আপনার ল্যান্ড একটা প্রপার্টি, আপনার যদি ভেহিকেল থাকে তাহলে ভেহিকেলটা একটা প্রপার্টি, আপনার যদি জুয়েলারি থাকে সেই জুয়েলারি একটা প্রপার্টি। তো এইটা গেল প্রপার্টি। এইবার অ্যাসেটের যে 2 নম্বর ক্যাটাগরি থাকছে সেটা হলো রিটায়ারমেন্ট সেভিং। রিটায়ারমেন্টের জন্য আপনি যেখানে যেখানে টাকা জমা করছেন সেগুলো তো আপনার অ্যাসেট। তার মধ্যে কি কি আছে? যেমন ধরুন, আপনি ইপিএফতে আপনার টাকা কাটছে, আপনি এনপিএসে টাকা জমা করছেন, এলআইসির বিভিন্ন ধরনের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে আপনি টাকা জমা করতে পারেন। তো এগুলো হলো রিটায়ারমেন্ট সেভিং, এগুলো হলো আপনার অ্যাসেট। তারপরে 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হলো আপনার ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিতরে অনেক কিছু থাকে। আপনার ব্যাংকের এফডিতে টাকা থাকতে পারে, তো এফডিজ আসছে। পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম আছে, সেখানে আপনি টাকা জমা করতে পারেন। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এগুলো সব আপনার ইনভেস্টমেন্ট। তো সেগুলো আপনার অ্যাসেট, তো সেইগুলোকে আপনি যোগ করবেন। তো 3 নম্বর ক্যাটাগরি এটা গেল। 4 নম্বরে থাকছে আপনার লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন ধরনের পলিসিজ বা ইনভেস্টমেন্ট অপশান, তো সেইগুলোকেও আপনি অ্যাড করবেন। এছাড়াও থাকছে ক্যাশ এবং ইকুইভ্যালেন্ট। ক্যাশ এবং ইকুইভ্যালেন্ট মানে আপনার বাড়িতে যে ক্যাশ আছে, ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে যে টাকা আছে, তো এইগুলো সবই হলো আপনার অ্যাসেট। তাহলে কি হলো, এই যে যে অ্যাসেটগুলো বললাম সেই সমস্ত অ্যাসেটগুলোকে আপনি যোগ করলে আপনি পেয়ে যাবেন আপনার টোটাল অ্যাসেট। তো অ্যাসেট কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিসে কী থাকে? লায়াবিলিটিসে মেনলি থাকে আপনার বিভিন্ন ধরনের লোন। তো কী কী ধরনের লোন থাকতে পারে? আপনি যদি বাড়ি কিনে থাকেন তাহলে আপনার হাউজিং লোন থাকবে, যদি আপনি গাড়ি কিনে থাকেন তাহলে আপনার অটো লোন থাকবে, যদি লোন নিয়ে আপনি এডুকেশন কমপ্লিট করেন তাহলে সেক্ষেত্রে আপনার এডুকেশন লোন থাকবে। এছাড়া আপনার ক্রেডিট কার্ডের লোন, পার্সোনাল লোন, যত ধরনের বাজারে ধার আছে সেগুলোকে আপনি একদিকে অ্যাড করবেন। তো এদিকে এসে গেলো আপনার লায়াবিলিটিস। এইবার এই অ্যাসেট থেকে লায়াবিলিটিসটা মাইনাস করলে যেটা বেঁচে থাকবে সেটাই হলো আপনার নেট ওর্থ। আপনাকে আমি একটা জাস্ট শিট শো করছি। মনে করুন এটা হলো মিস্টার রাহুলের নেট ওর্থের শিট। তো প্রতিটা কলমেতে তার যে অ্যাসেট এবং তার যে লায়াবিলিটিসগুলো আছে সেগুলোকে আমি আপনাকে শো করছি। আপনি চাইলে স্ক্রিনটা পজ করে দেখে নিন। ঠিক আপনি সিমিলারলি আপনার জন্যও এটা ক্যালকুলেট করতে পারেন। সেই কারণের জন্যই আমি এটা আপনাকে শো করছি। মনে করতে পারেন এটা একটা আপনার ডেমো ফাইল। এই ডেমো ফাইল দেখে আপনি আপনার নিজের জন্য এটা ক্যালকুলেট করে নিতে পারেন। তো এই শিটটা দেখে আপনি কি দেখতে পেলেন? যে মিস্টার রাহুল, যার এখন বয়স 40 বছর, এইটা হলো তার টোটাল অ্যাসেট কলম। অ্যাসেট কলমে দেখা যাচ্ছে যে তার টোটাল অ্যাসেট আসছে 56,30,000 টাকা। এবার লায়াবিলিটিস কলমে যদি আমি দেখি যে তার টোটাল লায়াবিলিটিস যেটা আছে সেটা হলো 27,10,000 টাকা। তাহলে তার নেট ওর্থ কত হলো? এই অ্যাসেট থেকে লায়াবিলিটিসটা মাইনাস করে দেওয়ার পর সেটা হলো 29,20,000 টাকা। তো মিস্টার রাহুলের নেট ওর্থ হলো 29,20,000 টাকা। মিস্টার রাহুলের বয়স এখন 40 বছর। এইবার প্রশ্ন হলো যে মিস্টার রাহুলের যে নেট ওর্থ আছে এটা কি সাফিসিয়েন্ট? এটা একটা বড় প্রশ্ন। কি করে বুঝবো যে তার এই বয়সেতে তার যে নেট ওর্থ সেটা কত হওয়া উচিত? দেখুন, এরকম তো কোনো ফিক্স রুল নেই, তবে পপুলার একটা ফর্মুলা আছে। বিখ্যাত বই মিলেনিয়ার ইনভেস্টরের লেখক থমাস জে স্ট্যানলে এবং উইলিয়াম ডি ড্যাঙ্কো তারা একটা ফর্মুলা ডিরাইভ করেছিলেন। তাদের ফর্মুলাটা এরকম যে একটা মানুষের আইডিয়াল নেট ওর্থ কত হবে সেটা তার অ্যানুয়াল ইনকাম এবং তার এজের উপর নির্ভর করে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলা হলো যে আপনার নেট ওর্থ হচ্ছে আপনার বয়স গুণিত আপনার অ্যানুয়াল প্রিট্যাক্স স্যালারি ডিভাইড বাই 10। এইবার মনে করলাম যে মিস্টার রাহুলের এক্সাম্পল আপনাকে দিয়েছিলাম, তার বয়স 40 বছর বলেইছি। মনে করলাম যে তার অ্যানুয়াল ইনকাম 10 লাখ টাকা। তাহলে এই ফর্মুলাতে মিস্টার রাহুলের নেট ওর্থ কত হওয়া উচিত? 40 তার বয়স ইন্টু তার অ্যানুয়াল ইনকাম 10 লাখ ডিভাইড বাই 10, তাহলে কত আসছে? 40 লাখ।
তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এই ফর্মুলা অনুযায়ী মিস্টার রাহুলের আইডিয়াল নেট ওয়ার্থ হওয়া উচিত ছিল 40 লাখ, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে মিস্টার রাহুলের নেট ওয়ার্থ হচ্ছে 29,10,000। তো সেক্ষেত্রে তার নেট ওয়ার্থ কম আছে। এইবার প্রশ্ন হলো যে মিস্টার রাহুলের নেট ওয়ার্থ কেন কম? কারণ তার অ্যাসেট কম, সেই কারণেই নেট ওয়ার্থ কম। অ্যাসেট কেন কম? কারণ তিনি বেশি ইনভেস্ট করেননি, সেভ করেননি। এইবার প্রশ্ন হলো কেন তিনি সেভ করতে পারেননি? তাহলে আমাকে জানতে হবে যে মিস্টার রাহুল যেই 10 লাখ টাকা ইনকাম করছেন সে টাকাটা যাচ্ছে কোথায়, এই আয়টা কোথায় খরচা হচ্ছে। তো সেইটা জানতে গেলে আপনাকে যেটা জানতে হবে সেটা নিয়েই আছে আমার স্টেপ নম্বর 2, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনাকে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টেতে কি আছে? এর দুটো পার্ট আছে, একদিকে আছে ইনকাম আর একদিকে আছে এক্সপেন্ডিচার। তো ইনকাম কলমেতে কি আছে? আপনার যত ধরনের ইনকাম সোর্স আছে সেইগুলো ইনকামেতে অ্যাড হবে। কি কি ধরনের ইনকাম হয়? যেমন ধরুন আপনি যদি চাকরি করেন, আপনার স্যালারি ইনকাম। আপনার ব্যাংকে টাকা জমা থাকলে সেই ইন্টারেস্ট পাওয়া যায়, সেই ইন্টারেস্ট ইনকাম। আপনার স্টক মার্কেটে ইনভেস্ট থাকলে তার থেকে যে ডিভিডেন্ড পাওয়া যায় সেই ডিভিডেন্ড ইনকাম। বাড়ি ভাড়া থাকলে রেন্টাল ইনকাম। আপনি যদি সাইড হাসেল করে থাকেন বা আপনার যদি পার্ট টাইম জব থাকে তার থেকে ইনকাম। তো যত ধরনের ইনকাম আছে সেগুলোকে একদিকে যোগ করলাম, আরেকদিকে দিলাম এক্সপেন্স। তো এক্সপেন্স কলমটাকে আমি কতগুলো ব্রড ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে ফুডের এক্সপেন্স, তারপরে আসছে ইএমআই, বিভিন্ন ধরনের লোনের ইএমআইয়ের এক্সপেন্স, তারপরে আসছে বাচ্চাদের স্কুল ফিজ, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্স দিতে হবে তাদের প্রিমিয়াম, তারপরে ড্রেস এবং লাক্সারি গুডস আছে, রেন্ট আছে যদি ভাড়াইতে থাকেন, তারপরে ধরুন ওষুধপত্র এর খরচা আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল খরচা আছে, গিফট, এইসব বিভিন্ন ধরনের সোশ্যাল খরচা আছে, ফাংশানে গেলে গিফট দিতে হবে বা লোকজনদের বিভিন্ন খাতে নেমন্তন্ন করার দরকার হয়, তো তার একটা খরচা আছে। তারপরে ধরুন ট্রাভেল এবং কনভেন্স এক্সপেন্ডিচার। তবে ব্রড কতগুলো ক্যাটাগরিতে ভাগ করলাম। তো এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ভেতরেতে আপনার যত খরচা আছে সব খরচাকে এই ক্যাটাগরির মধ্যে আপনাকে প্লেস করতে হবে। তো আপনার ইনকাম একদিকে, খরচা একদিকে, এই ইনকাম থেকে খরচাটা মাইনাস করলেই আপনার সেভিং আসবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসবে, ঠিক আছে খরচা তো লিখে নিলাম, আয়ও লিখে নিলাম, তাতে কি আমার সেভিং বেড়ে যাবে? লিখে দিলে তো বেড়ে যাবে না, না লিখে দিলে বেড়ে যাবে না, কিন্তু একটা লাভ হবে। কি সেটা? একজন বিখ্যাত ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইফ ইউ ক্যান নট মেজার ইট ইউ ক্যান নট ম্যানেজ ইট। তো আপনার এই যে খরচাটা, এই খরচাটা কোথায় কতটা হচ্ছে সেটা যদি আপনি মেজার করতে না পারেন তাহলে সেটাকে আপনি ম্যানেজও করতে পারবেন না। আর যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনার সেভিংও হবে না। তো সেই কারণের জন্যই আপনাকে এইগুলো দেখতে হবে যে কোন খাতে কতটা খরচা হলো। এইটা দেখা কেন জরুরি? কারণ এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি খরচা বেশি করে ফেলছেন। খরচা বেশি করলে হবে না, খরচাটা কীরকম হতে হবে সেই নিয়ে আসছে আমার রুল নাম্বার 3, যে আপনার যে টোটাল ইনকাম সেটাকে আপনি কিভাবে খরচা করবেন। এবং সেই রুলটাকে বলা হয় 50-20-30 রুল। অরিজিনাল রুলটা অ্যাকচুয়ালি 50-30-20 রুল ছিল। আমি সেটাকে একটু মডিফাই করে বলি যে আপনার ওইভাবে চললে হবে না, আপনাকে একটু মডিফাই করতে হবে। এই মডিফিকেশানটা এইরকম যে 50% আপনি আপনার নিড বা যেটা অত্যন্ত জরুরি সেই পারপাসে খরচা করবেন, 20% আপনি খরচা করবেন আপনার ওয়ান্টস বা যেগুলো আপনার আকাঙ্ক্ষা তার পিছনে, এবং 30% কিন্তু আপনাকে সেভ এবং ইনভেস্ট করতে হবে। এইবার প্রশ্ন হলো তাহলে নিড খাত যেখানে আমি 50% খরচা করব তার মধ্যে কি কি আছে? তার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হলো হাউজিং, ট্রান্সপোর্টেশন, ফুড, ইউটিলিটি, ক্লোদিং, মেডিসিনস, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সব কিছু মিলিয়ে আপনাকে আপনার টোটাল ইনকামের 50%-এর মধ্যে কাজটা সারতে হবে। এরপরে আসছে ওয়ান্টস মানে হলো আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের শখ আহ্লাদ, এর পিছনে আপনি ম্যাক্সিমাম আপনার আয়ের 20% খরচা করবেন। সেগুলো কি কি? যেমন ধরুন আপনার ব্র্যান্ডেড ক্লথস, ইলেকট্রনিক গ্যাজেটস, ভ্যানিটি আইটেমস, লাইফস্টাইল প্রোডাক্টস, পার্সোনাল ভেহিকেলস, ভ্যাকেশন, এবং এই লিস্টের তো কোনো শেষ নেই। কিন্তু আপনার এই ইচ্ছাটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। 20% ম্যাক্সিমাম খরচ করা যাবে। বাকি যে 30% টাকা থাকবে সেটাকে আপনাকে সেভ করতে হবে। সেভ কিভাবে করবেন? সেভ করারও একটা নিয়ম আছে যে কিছু টাকা আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট মানে সেফ ইনস্ট্রুমেন্টেতে রাখবেন, আর কিছু টাকা আপনি হাই গ্রোথ ইনস্ট্রুমেন্টেতেও রাখবেন। এবার কত টাকা কোথায় রাখবেন তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বলা হয় 100 - এজ রুল। মানে কি, যে আপনি ইকুইটি বা স্টক মার্কেট রিলেটেড প্রোডাক্ট যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, এইখানেতে আপনি রাখবেন 100 থেকে আপনার বয়স বাদ দিলে যে পার্সেন্টেজটা আছে সেটা। যেমন ধরুন রাহুলের ক্ষেত্রে আমি বলেছিলাম বয়স 40, তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60 আসে। তো 60% টাকা তিনি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড প্রোডাক্টে রাখবেন যেখান থেকে হাই গ্রোথ পাওয়া যাবে।
এবার 40% টাকা তিনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে রাখবেন। যেমন ধরুন আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে, পোস্ট অফিসের বিভিন্ন স্কিম হতে পারে, পিপিএফ হতে পারে, সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে, এইরকম জায়গাতে 40% রাখতে পারেন। তাছাড়া যদি এখানেও একটু কম করতে পারেন, এখানে 30% রেখে 10% তিনি চাইলে গোল্ড বা এরকম রিলেটেড কোনো প্রোডাক্ট, ফিজিক্যাল গোল্ড, গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ, এইসব জায়গাতেও রাখতে পারেন। তো এইগুলো হলো তার ইনভেস্টমেন্টের জায়গা। তো এইভাবে কিন্তু তাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে হবে। এইবার এইভাবে যদি চলা যায় তাহলে আমি শিওর যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যেটা, সেটা আপনার যথেষ্ট ভালোর দিকে যাবে। কিন্তু এই ফিনান্সিয়াল যে কন্ডিশন, এটা একদিনেতেই আপনার ধূলিসাৎ হয়ে যেতে পারে যদি আপনার ফ্যামিলিতে কারো একটা বড় অসুখ হয়ে যায়। আপনার সমস্ত সঞ্চয় শুধু একটা হসপিটালাইজেশন থেকে দূরে আছে। তো সেই কারণের জন্যই সমস্ত ফ্যামিলির যারা মেম্বার আছে তাদের হেলথ ইন্স্যুরেন্স রাখাটা কিন্তু খুব জরুরি। এইবার আপনার ফ্যামিলির জন্য কত টাকার হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে এরকম তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কারণ এটা ডিপেন্ড করছে আপনি গ্রামে আছেন না শহরে আছেন, মেট্রো সিটিতে আছেন নাকি আপনি নর্মাল সিটিতে আছেন, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। তবু একটা থাম রুল আছে, সেই থাম রুলটা হলো যে আপনার যে অ্যানুয়াল ইনকাম তার 50% আপনি হেলথ ইন্স্যুরেন্স রাখবেন। অথবা আপনি এটাও করতে পারেন যে আপনার শহরেতে একটা হার্ট সার্জারির জন্য যা কস্ট আছে প্রতিটা ফ্যামিলি মেম্বারের জন্য সেই পরিমাণ আপনি হেলথ ইন্স্যুরেন্স রাখবেন। একটা এক্সাম্পল দিই, মনে করুন যে আপনার অ্যানুয়াল ইনকাম যদি 10 লাখ হয় তাহলে অ্যাটলিস্ট এর 50% 5 লাখ আপনি হেলথ ইন্স্যুরেন্স রাখুন। অথবা আপনার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার হয় এবং ওই শহরেতে যদি হার্ট সার্জারির খরচ 1 লাখ টাকা হয় তাহলে 5 জনের জন্য 5 লাখ টাকা রাখবেন। 1.5 লাখ টাকা করে হলে 7.5 লাখ টাকা রাখবেন। তো এইটা হলো হেলথ ইন্স্যুরেন্সের একটা থাম রুল বলতে পারেন। এবং সবার শেষে স্টেপ নম্বর 5 যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের ভ্যালুটা কত হবে? তার ভ্যালুটা হবে আপনার যেটা অ্যানুয়াল ইনকাম অ্যাটলিস্ট তার 10 গুণ। মানে রাহুলের ক্ষেত্রে যদি 10 লাখ টাকা তার ইয়ারলি ইনকাম হয়, 1 কোটি টাকার মিনিমাম টার্ম ইন্স্যুরেন্স তাকে নিয়ে রাখতেই হবে। তো এই 5টা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে 2024 সালে আপনার ফিনান্সিয়াল যে লাইফ সেটাকে সমৃদ্ধশালী করার জন্য। কিন্তু পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে 10টা ইম্পর্টেন্ট রুল আছে যেই নিয়ে অলরেডি ভিডিও আমি এই বছরই বানিয়ে রেখেছি। আপনি কি সেই ভিডিওটা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো যে এই ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওটা আমার স্ক্রিনের বাঁ দিকেই থাকছে।